রবার্টগঞ্জ থেকে পুনম নামের একটি মেয়ে হারিয়ে যায়। সবাই মনে করেন এই মুসলিম একটি ছেলের সাথে পালিয়েছে সে। এটা নিয়ে শহরে দাঙ্গা তৈরি হয়। এই জ্বলন্ত পরিস্থিতির মধ্যেই রবার্টগঞ্জে ট্রান্সফার হয় এসিপি ভগবত বিশ্বাসের। সে একজন রাগী বেপরোয়া অফিসার। জয়েন হবার পর পুনমের কল রেকর্ডের সূত্র ধরে তিনি এমন একটা রহস্যের জালে জড়িয়ে পড়েন যেখানে একটা দুটো নয়, একে একে 19 জন মেয়ের নিখোঁজ হওয়ার তথ্য তার কাছে আসে। কি হয়েছিল মেয়েদের সাথে, কি করছে এসব জানার জন্য শেষ পর্যন্ত থাকুন। বলছিলাম ভাগবত বিশ্বাস চ্যাপ্টার 1 মুভির কথা, যা সত্য ঘটনার উপর নির্মিত। অক্টোবর 2009, রবার্টগঞ্জ। অনেক রাত হয়ে গেছে। পুনম এখনও বাড়ি ফিরেনি। মোবাইলটিও বন্ধ তার। পুনমের আজ ডেন্টিস্টের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও খোঁজ নিয়ে জানা যায় পুনম সেখানে যায়নি। পুনমকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, পুনমের বাড়ির সবাই মনে করে পুনম হয়তো এলাকার আব্দুল নামের একজন মুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে। আর এই ঘটনাটি স্থানীয় নেতাকে জানালে স্থানীয় নেতাটি আবদুল্লাহকে খুঁজে না পেয়ে আবদুল্লার বন্ধুকে উঠিয়ে আনে। তাকে প্রচুর মারধর করে। বাঁচার জন্য ছেলেটি বারবার আকুতি করছিল। সে বলছিল পুনমের বিষয়ে তারা কিছুই জানে না। এছাড়াও আব্দুল অনেক আগেই মুম্বাইতে চলে গেছে। এরপরও এই বিষয়টা নিয়ে দাঙ্গা তৈরি হয় রবার্টগঞ্জে। অপরদিকে লখনৌতে এসিপি ভগবত বিশ্বাসকে দেখানো হয় তার উগ্র মেজাজের কারণে সব সময়ই সমালোচিত সে। থানাতে একজন ক্রিমিনালকে এমন মার মেরেছে, পিঠের হাড় ভেঙে গেছে তার। এ কারণে অফিসাররা তাকে সাসপেন্ড করতে চাচ্ছিল, কিন্তু এসিপি ভগবত বিশ্বাসের কিছু ভালো দিকও ছিল। ঠিক এই কারণে একজন অফিসারের অনুরোধে তাকে রবার্টগঞ্জে ট্রান্সফার করা হয়। উল্লেখ্য যে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে সেশন নিতে হবে 10টি। এরপর এসিপি স্ত্রী এবং সন্তানকে নিয়ে রবার্টগঞ্জে শিফট হয়। রবার্টগঞ্জে পুনম মিশ্রার কেস নিয়ে রবার্টগঞ্জে তখনও পরিস্থিতি হাতের বাইরে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেখানে কারফিউ জারি করা হয়েছে। রবার্টগঞ্জে পৌঁছেই এসিপি বিশ্বাস পুনম মিশ্রার ব্যাপারে এসআই মাহাতের কাছে সবকিছু জেনে নেয়। এরপর পরের দিন সকালে লোকাল পলিটিক্যাল লিডার এবং পুনমের বাবাকে ডাকতে বলে থানাতে। ততক্ষণে পুনমের কল রেকর্ড বিশ্বাসের হাতে এসে পৌঁছেছে। দেখা যায় পুনম একটি নাম্বারে রাতভর কথা বলতো। সেই নাম্বারটির ব্যাপারেও খোঁজখবর নিতে বলে এসআইকে। পরের দিন সকালে যখন লোকাল লিডার এবং পুনমের বাবা থানাতে আসে, লিডার তখন উত্তেজিত ভাষায় কথা বলছিল। আর এটা তো স্বাভাবিক, ছোটখাটো বিষয়ে লিডাররা একটু বেশি চেঁচামেচি করে, কিন্তু এখানে সুবিধা করতে পারেনি লিডার। এক ধমকে চুপ হয়ে যেতে হয় তাকে। বিশ্বাস তাকে ওয়ার্ন করে এই বিষয়টা নিয়ে যেন সে বাড়াবাড়ি না করে, আর তা না হলে তাকেও আইনের আওতায় আনা হবে। এসিপি বিশ্বাস পুনমের বাবাকে আশ্বস্ত করে সামনের 15 দিনের মধ্যেই পুনমকে খুঁজে বের করবে সে। এরপর পুনম যে নাম্বারে অনর্গল কথা বলতো সেই নাম্বারটির ডিটেলস বের করে জানা যায় এই নাম্বারটি প্রবীণ সাবু নামের একজন লোকের। প্রাথমিকভাবে তথ্যটি হাতে পাওয়ার পর বিশ্বাস পুনমের বাবার সাথে দেখা করে। পুনম আসলে কোনো আব্দুলের সাথে পালায়নি, বরং সে প্রবীণের সাথে পালিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই প্রবীণকে তারা কেউ চিনত না। প্রবীণ সম্পর্কে ভালোভাবে জানার জন্য এসিবি এবং তাদের টিম প্রবীণের এলাকাতে যায়। খোঁজখবর নিয়ে জানা যায় প্রবীণ ইটের ভাটাতে কাজ করে। প্রবীণকে যখন পুনমের ছবি দেখানো হয়, ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে এই মেয়েটি আবার কে। এরপর নাম্বারের বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে এই নাম্বারটি তার নামেই রেজিস্ট্রেশন করা, কিন্তু এই নাম্বারটি সে ব্যবহার করেনি কখনো। এটা তার বোন কৌশালী ব্যবহার করত, কিন্তু সেও তো গত 7 মাস থেকে নিখোঁজ। সিন শিফট হয় বেনারসে। মীরা নামের একজন মেয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ স্বামীর খেলতে খেলতে সেই সাইকেলের সামনে এসে পড়ে। এতে মেয়েটি মাটিতে পড়ে যায়। স্বামীর মীরাকে হেল্প করার বাহানায় ফ্লার্ট করতে শুরু করে। স্বামীর এখানে মীরাকে বলে সে কেমিস্ট্রি টিচার। মীরারও সে নাম জানতে চায়। মেয়েটা তাকে পাত্তা না দিয়েই চলে যায়। স্বামীর মীরার চলাচলে সেই রাস্তাতে প্রায়ই বসে থাকত। ধীরে ধীরে তাদের মাঝে কথা শুরু হয়। মীরাও তার প্রতি দুর্বল হতে শুরু করে। আজ তারা দুজন দেখা করতে এসেছে গঙ্গার ঘাটে। দুজনে পাশাপাশি বসে গল্প করছিল। এতদিনে তাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক এই সময় কিছু লোকাল লোকজন চলে আসে। তারা মীরা এবং সমীরকে আলাদা করে। সমীরকে প্রচুর মারধর করে। এ ঘটনায় মীরা প্রচণ্ড ভেঙে পড়ে। রাতে যখন তারা কথা বলছিল, মীরা প্রচুর কান্না করে, কিন্তু মার এবং অপমানের কোনো প্রভাব সমীরের উপর পড়েনি। বরং সে মীরাকে এতটাই ভালোবাসেছে এসব অপমান মারধর তার কাছে কিছুই না। এই কলিযুগে এমন প্রেমিক খুব কম দেখা যায়। এদিকে কৈশালীর কল রেকর্ড চেক করে জানা যায় কৈশালী আরও 2টি নাম্বারে রেগুলার কথা বলতো। এই 2টি নাম্বার ছিল সান্দিয়া এবং সন্তোষের। সান্দিয়া যেহেতু মেয়ে, প্রাথমিকভাবে ধারণা করা হয় সন্তোষী অপরাধী।
ডিটেলস অনুযায়ী সন্তোষের বাড়িতে যেই হাজির হয় তারা, সেখানে গিয়ে জানতে পারে সন্তোষও একজন মেয়ে। 1 বছরের ওপর হলো সেও হারিয়ে গেছে। সান্দিয়ারও একই কেস, সেও নিখোঁজ বেশ কিছুদিন থেকে। সান্দিয়া এবং সন্তোষের কল রেকর্ড থেকে আরও কিছু নতুন নাম্বার পাওয়া যায়, আর তারা ছিল সবাই মেয়ে। তারা সবাই নিখোঁজ। কেউ বা বাড়ি থেকে কাজে যাওয়ার সময়, আবার কেউ বা কাজ থেকে ফেরার সময় হারিয়ে গেছে। দিন দিন কেসটা আরও জটিল হয়ে যাচ্ছিল। এসিপি সবগুলোর মাঝে একটা কানেকশন খুঁজতেছিল, একটা মাত্র ক্লু, যার সূত্র ধরে সে কেসটা সলভ করবে। তবে এসআই এতে দ্বিমত। এদের মাঝে কোনো কানেকশন থাকবে এটা জরুরি নয়। এসআই কয়েক বছর পূর্বের একটা কেসের রেফারেন্স দেয়, যেখানে একটি গ্রামে 12 থেকে 14 বছরের 8টি মেয়ে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও গ্রামবাসীরা তাদেরকে খুঁজে পায় না। এর কিছুদিন পরে দোসরার রাতে রাবণের মূর্তিতে আগুন দেওয়া হচ্ছিল। এর থেকে 3টা রকেট পাশের মন্দিরের পর্দাতে গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মন্দিরের পাশে একটি কুঁড়ে ঘর ছিল, সেখানেও আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে গ্রামের লোকেরা সেই কুঁড়ে ঘরের মাঝে মেয়েদের 3টি জামা পায়। এখানে একটি তান্ত্রিক থাকত। এর থেকে ধারণা করা হয়েছিল মেয়েদের ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার করা হয়েছে। কেউ আবার মনে করে মেয়েদের হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে। এই ধারণাগুলোর মাঝে কোনটা সঠিক তা এসআই ম্যাথু জানে না। এসব কিছু শোনার পর ভগবত বিশ্বাস বলে, এটি সম্পর্কে আমি অবগত। সেখানে কোনো তন্ত্রমন্ত্র ছিল না। তখন আমার বয়স ছিল 17। এই 8 নিখোঁজ হওয়া মেয়েদের মাঝে আমার 13 বছরের বোন ছিল। তাদের কাউকে কখনো খুঁজে পাওয়া যায়নি। একদিন সকালবেলা আমি এবং আমার বোন ব্যাডমিন্টন খেলছিলাম। ককটি যখন রাস্তায় গিয়ে পড়ে, ককটি আনার জন্য বিশ্বাস তার বোনকে পাঠায়। এরপর তার বোন কখনো বাড়িতে ফেরেনি। এই আফসোসটা তাকে কুরে কুরে খাচ্ছিল। সেদিন যদি তার বোনের জায়গায় সে কর্ক আনতে যেত, তাহলে হয়তো তার বোন সাথেই থাকতো আজ তাদের। এদিকে মিসিং মেয়েদের মাঝে সন্ধ্যার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে ক্যালেন্ডারের মাঝে একজন ফটোগ্রাফার কবিতার নাম্বার পাওয়া যায়। মানোয়ারিতে তার স্টুডিও রয়েছে। মানোয়ারি হলো তখনকার সময়ে সবচেয়ে বড় রেড লাইট এরিয়া। দ্রুত তারা স্টুডিওতে যায়। সেখানে গিয়ে জানতে পারে কবিতা কয়েকদিনের জন্য নেপালে গেছে ফটোশুটের জন্য। এই রেড লাইট এরিয়াতে মেয়েদের বিক্রি করার সম্ভাবনা রয়েছে। এসিপির নির্দেশে এই রেড লাইট এরিয়াতে নিখোঁজ মেয়েদের খোঁজাখুঁজি শুরু করা হয়, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকটা জায়গায় রেডও চালানো হয়। এখান থেকে সবথেকে বড় দালাল শম্ভুকে অ্যারেস্ট করা হয়। শম্ভুর কাছে নিখোঁজ হওয়া মেয়েদের সম্পর্কে জানতে চাইলে শম্ভু বলে, আমরা কখনো লোকাল মেয়েদেরকে এখানে রাখি না, কেননা আজ না কাল তাদের আত্মীয় স্বজন এখানে আসতে পারে। এখানকার মেয়েরা যদি হারায়, তাহলে আমি শিওর বাইরে কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে তাদের। এসিপিও শিওর হয়ে যায় শম্ভুর এগুলোর পিছনে কোনো হাত নেই। এদিকে ততদিনে সামির এবং মীরার দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। সামিরও জব পেয়েছে শহরে। সেখানে থাকার জন্য সে একটা কোয়ার্টারও পাবে। এভাবে চুপি চুপি দেখা করা তার আর ভালো লাগছে না। মীরাকে সে বিয়ের কথা বলে। তারা দুজনেই শিওর ছিল এই বিয়েতে মীরার বাবা মা কখনো রাজি হবে না, কেননা মীরার বাবা মা ছিল অনেক স্ট্রিক্ট। একদিন মীরা সামিরের দেয়া জিন্স এবং টি শার্ট পরে তার সাথে দেখা করতে যায় একটি রেস্টুরেন্টে। এই প্রথম মীরা জিন্স এবং টি শার্ট পরেছে। তার অনেক শখ ছিল ছোটবেলা থেকে এগুলো পরার, কিন্তু তার বাবা মা কখনো এগুলো পরতে দেয়নি। ঘুরে ফিরে সামির আবার বিয়ের বিষয়টা পয়েন্ট আউট করে। সামির নিচু জাতের। যে বাবা মা মীরাকে টি শার্ট এবং জিন্স পরতে দেয় না, তারা কেমন করে নিচু জাতের একটা ছেলের সাথে মীরাকে বিয়ে দেবে? এখন তাদের একটাই উপায় আছে, এখান থেকে পালিয়ে বিয়ে করা। মীরাও অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এদিকে কবিতা নেপাল থেকে ফিরে এসেছে। কবিতার ঘর তল্লাশি করেও কিছু পাওয়া যায় না। তবে কল রেকর্ড বলছে ভিন্ন কথা। কবিতার চন্দ্রা নামের একটি মেয়ের সাথে কথা বলতো। চন্দ্রার নাম্বারটি যখন কবিতার ফোনে তোলা হয়, তখন সুরাজ নাম ভেসে ওঠে। সুরাজ জাসওয়াল কিছুদিন আগে কয়েকটি পুরাতন ছবি ডেভেলপ করার জন্য এসেছিল তার স্টুডিওতে। অ্যাজ এ সব অনার হিসেবে তার সাথে একটু ভালো ব্যবহার করেছিল কবিতা। এরপর থেকে সুরাজ তার পিছনেই পড়ে যায়। তার ছেলের স্কুল, এমনকি বাড়িতেও এসেছিল। স্টুডিওর বাকি লোকদের কাছে জিজ্ঞেস করলে জানা যায় কবিতা মিথ্যা বলছে না। আবার সুরাজ যে ছবিগুলো ডেভেলপ করার জন্য এনেছে, সেগুলোও এখনও নেয়নি। এ থেকে স্পষ্ট যে কবিতাকে টার্গেট করতেই ছবির বাহানায় তার কাছে এসেছিল সুরাজ। কবিতা তার সম্পর্কে তেমন কিছুই জানে না। সে তাকে বলেছিল সে একজন প্রফেসর। সুরাজ যে ফোনটি ব্যবহার করত, তার আইএমই নাম্বার ট্র্যাক করার পর জানা যায় ফোনটি বন্ধ। আইএমই নাম্বার সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয় নজরদারির জন্য।
এদিকে মীরা সামিরের সাথে পালানোর জন্য রেডি ছিল। বাড়ি থেকে টাকা পয়সা জুয়েলারি চুরি করে ফাইনালি সমীরের সাথে সে পালায়। সারাদিনের জার্নির পর তারা এলাহাবাদে এসে পৌঁছায়। এখানে তারা দেবলোক লজ নামের একটি হোটেলে ওঠে। সমীর অনেক খুশি থাকলেও মীরার মনটা ছিল ভীষণ খারাপ। এভাবে বাবা মাকে রেখে আসাটা তাকে অনেক ভাবাচ্ছিল। তবে যাই হোক, ইতিমধ্যে সমীর মীরাকে বিয়ে করার জন্য একটা শাড়ি কিনেছে, সেটা পরে আসতে বলে। মীরা যখন শাড়িটা পরে আসে, তারা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। অপরদিকে যে ফোনের আইএমই নাম্বারটি ট্র্যাকে রাখা হয়েছিল, তার মাঝে একটি ফোন 20 সেকেন্ডের জন্য চালু হয়েছে। ফোনটির সূত্র ধরে ভিকি নামের একজন ছেলেকে আটক করা হয়। ভিকিকে জিজ্ঞেস করলে সে বলে এই মেয়েকে সে চেনে না, এমনকি ফোনটিও তার নয়। তার ফোনটি বন্ধ হওয়ার কারণে সিমটি তার বন্ধু পান্ডের ফোনে উঠিয়েছিল। এরপর কস্তুর পান্ডেকে ধরে নিয়ে আসা হয়। কস্তুর কাছ থেকে সেই মোবাইলটিও পাওয়া যায়। ভিকি এবং কস্তুর পান্ডে দুজনেই জানায় এই মোবাইলটি দুজনের কারোরই নয়, মোবাইলটি তো তারা কুড়িয়ে পেয়েছে। একদিন যখন তারা বাইকে ঘুরছিল, তখন একটি স্কুটারের সাথে তাদের ধাক্কা লাগে। স্কুটারের মালিকের সাথে ঝগড়াও হয়। এক পর্যায়ে স্কুটারের মালিকের পকেট থেকে এই ফোনটি পড়ে গিয়েছিল। কস্তুর এই ফোনটি নিজের কাছেই রেখে দেয়। এর আগে কখনো ফোনটি ব্যবহার করেনি। কালই প্রথম ফোনটি অন করা হয়েছে। এর পাশাপাশি তারা এটাও জানায় সেই স্কুটারের পিছনে এখানকার একজন লোকাল লিডারের ছবি লাগানো ছিল। স্কুটারের কথা শুনতেই এসিপির মনে পড়ে, সে তো এমন একটা স্কুটার কবিতার কাছ থেকে পাওয়া ছবিতে দেখেছে। ক্রস চেক করার জন্য ছবিটা যখন ভিকি এবং কস্তুরকে দেখায়, এটাই তো সেই স্কুটার যার সাথে তাদের ধাক্কা লেগেছে। আর এই ফোনটিও স্কুটার মালিকের। দ্রুত তারা স্কুটারের ডিটেলস বের করে। এই স্কুটার ছিল রাজকুমার নামের একজন লোকের। তার ছবিও এখন তাদের কাছে। আরও শিওর হওয়ার জন্য ছবিটি কবিতাকে দেখানো হয়। জি হ্যাঁ, এই লোকটি ছিল সুরাজ। কবিতা ইনশিওর করে, দেখা যায় এটা অন্য কেউ নয়, এটা ছিল সমীর। তবে তার আসল নাম ছিল রাজকুমার। সে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে প্রেমের জালে ভাসিয়ে নিয়ে যায়। তবে তাদের সাথে সে এক্স্যাক্টলি কি করে সেটা ধীরে ধীরে জানতে পাবো আমরা। রাজকুমারের সকল তথ্য একত্রিত করতে বলে এসিপি। অপরদিকে রাজকুমারকে দেখা যায় সে তার নিজ শহরে ফিরে এসেছে। এখানে তার স্ত্রী সুমিত্রা এবং তার একমাত্র ছেলে থাকে। পেশায় সে একজন প্রফেসর, তবে কোথায় জব করে এ বিষয়টা কেউ জানে না। তবে তার আরও একটি স্ত্রী রয়েছে, সে ভাদইতে থাকে। বেশিরভাগ সময় সে সুমিত্রার সাথেই কাটায়। তার দুই স্ত্রী জানত দুই বিয়ের কথা। সুমিত্রাকে সে প্রচণ্ড ভালোবাসত। প্রতিবারই বাড়ি ফেরার সময় সুমিত্রার জন্য কোনো না কোনো গিফট নিয়ে আসতো। রিবা এবং ভাদইতে কোনো মেয়েই নিখোঁজ হতো না। রাজকুমারেরই যদি এই মেয়েদের নিখোঁজ হওয়ার পেছনে হাত থাকে, তবে সে এলাকা থেকে অনেক দূরে গিয়ে এসব করে। ইভেন এলাকার লোকজন তাকে অনেক ভালো মানুষ মনে করে। পেশায় প্রফেসর হলেও কোন কলেজে পড়ায় সে, এটা কারোরই জানা ছিল না। রাজকুমারের সাথে মিসিং মেয়েদের কোনো কানেকশনই খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র কস্তুর পান্ডের কাছ থেকে পাওয়া ফোন ব্যতীত। তবে তাকে গ্রেপ্তার করার জন্য এটা যথেষ্ট নয়। তারা প্ল্যান করে দেওয়ালির ঠিক একদিন আগে রাজকুমারকে তারা তুলে আনবে। পরের 2 দিন দেওয়ালির ছুটি, এরপর রবিবার। এভাবে তারা রাজকুমারকে 3 দিন থানাতে আটকে রাখতে পারবে। কবিতাকে দিয়ে তারা রাজকুমারকে ধরার প্ল্যান সাজায়। কবিতার ফোন পেয়ে রাজকুমার তার সাথে দেখা করতে আসে। চারপাশে সিভিল ড্রেসে ওত পেতে রয়েছে পুলিশ। এসিপি তখনও পৌঁছায়নি। জুস খাওয়ানোর জন্য রাজকুমার কবিতাকে জুসের দোকানে নিয়ে যায়, কিন্তু জুসের দোকানদার বলে ফেলে, ম্যাডাম তো একটু আগেই জুস খেয়েছে। রাজকুমারের কাছে বিষয়টা সন্দেহজনক লাগে। বিপদের আভাস বুঝতে পেরে দৌড়ে পালাতে শুরু করে রাজকুমার, কিন্তু শেষ রক্ষা হয় না তার। পুলিশরা তাকে ধরে ফেলে। এ সময় রাজকুমার বারবার জানতে চায়, আমার কি অপরাধ, আমাকে কেন আটকানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় তাকে কিছুই বলা হয় না। এসিপি বিশ্বাস ভালোভাবেই জানত, শত মারলেও রাজকুমার কখনো মুখ খুলবে না। মানসিক টর্চারের জন্য শার্ট প্যান্ট খুলে লকআপে আটকে রাখা হয় তাকে। সামনের 48 ঘন্টা তাকে কোনো প্রকার খাবার দেওয়া হবে না, এমনকি ঘুমাতেও দেওয়া হবে না। একই সময় রাজকুমারের 2 স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সুমিত্রার বাড়িতে অনেক অলংকার পাওয়া যায়। এই অলংকারগুলোর মাঝে একটা চেন পাওয়া যায়, যা পুনম মিশ্রার চেনের সাথে হুবহু মিলে যায়। এতে এসিপি বুঝে যায় এসব কিছুর পিছনে রাজকুমার রয়েছে, কিন্তু তা প্রমাণ করার জন্য উপযুক্ত কোনো প্রমাণ নেই। এসিপি বিশ্বাস নিখোঁজ হওয়া মেয়েদের সম্পর্কে রাজকুমারকে জিজ্ঞেস করে, কিন্তু রাজকুমার এমন একটা ভাব নেয় যেন সে কিছুই জানে না। পরের দিন সকালে রাজকুমারের স্ত্রী দুজনকে থানাতে ডেকে আনা হয়। তাদেরকে বলে, এই নিখোঁজ হওয়া মেয়েদের সাথে তোমরা কি করেছো, সব সত্যি বলো।
অন্যথায় তোমাদের ৩ জনকেই শাস্তির আওতায় আনা হবে। রাজকুমারের স্ত্রীদের রাজকুমারকে নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না। ইভেন সুমিত্রার মাথা ব্যথা ছিল তার জুয়েলারি নিয়ে। সেগুলো সে ফেরত চাচ্ছে। রাজকুমার কি করেছে বা কি না করেছে এ বিষয়ে সে কিছুই জানে না। এরপর রাজকুমারের সামন দিয়ে তার স্ত্রীদের নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাজকুমার সুমিত্রাকে কনভিন্স করার চেষ্টা করে। সে এসব ব্যাপারে কিছুই জানে না, তাকে অন্যায়ভাবে তুলে আনা হয়েছে। এটা দেখার পর এসআই বুঝে যায় রাজকুমারের দুর্বল পয়েন্ট হলো সুমিত্রা। এরপর বিশ্বাস রাজকুমারকে আবার ইন্টারোগেট করে। বিশ্বাস রাজকুমারকে শুনিয়ে শুনিয়ে বলছিল, তোর ব্যাপারে তো কেউ ভাবেই না, এমনকি তোর স্ত্রীরাও নয়। তোর স্ত্রীদের যত মাথা ব্যথা তোর জুয়েলারি নিয়ে। এটা তো বিশ্বাসই করতে পারছিল না রাজকুমার। অন্তত সুমিত্রা এমন করতে পারে না। এখন যেহেতু গহনাগুলো সুমিত্রার ঘর থেকে উদ্ধার করা হয়েছে, তোর সাথে সুমিত্রাও ভেসে যাবে। সব শুনে রাজকুমার নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিজের অজান্তে বিশ্বাসের কলার চেপে ধরে। আর এ কারণেই এসআই বিশ্বাসকে প্রচুর মারে। রাজকুমার এতটাই চালাক ছিল যে সে মুখ খোলার পরিবর্তে উল্টো এসআইকে ভয় দেখাতে শুরু করে। আমার তো 2টি হাড় ভেঙে গেছে, এ কারণে তোর সাসপেন্ড নিশ্চিত। বিশ্বাসও বুঝে যায় রাজকুমারকে মেরে মুখ খোলা যাবে না, তার দুর্বল পয়েন্টে আঘাত করতে হবে। পরের দিন সকালে সুমিত্রাকে থানায় এনে প্রচুর মারা হয়। সুমিত্রার চিৎকারের আওয়াজ রাজকুমারের কানে স্পষ্ট ভেসে আসছিল। রাজকুমার সুমিত্রাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। সে বারবার বলে সুমিত্রার কোনো দোষ নেই, সুমিত্রা কিছুই জানে না। এরপর রাজকুমার এসআই বিশ্বাসের সাথে কথা বলতে রাজি হয়। রাজকুমার সুমিত্রার কনফিউশন লেটারটা দেখায়। রাজকুমার বলে এসবের প্রয়োজন নেই। যদিও আমার ডাল মাংসের শখ রয়েছে, তবু সুমিত্রাকে আমি অনেক ভালোবাসি। এ যেন ভূতের মুখে রাম নাম। রাজকুমার শুরু করে পুনম মিশ্রা থেকে। পুনম একটা জুয়েলারি শপে কাজ করত। 28 বছরের কুমারী ছিল। পুনমের বড় অবিবাহিত বোন ছিল বাড়িতে। এ কারণে 2-1টা মিষ্টি কথা বলতেই পুনম মনে করে রাজকুমার তাকে অনেক ভালোবেসে ফেলেছে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে শুরু করে। এভাবে রাজকুমার একদিন পুনমকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। যেহেতু পুনমের বাড়ি থেকে রিলেশনের বিয়ে মেনে নেবে না, তাছাড়াও তার বড় বোন এখনও অবিবাহিত, তাই সে রাজকুমারের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর দূরে একটা বাস স্ট্যান্ডে গিয়ে নামে। পাশে একটা হোটেলে রাত কাটায় তারা। রাত কাটানোর মাধ্যমে রাজকুমার যা চাইতো তা পেয়ে যায়। পরের দিন সকালে রাজকুমার পুনমকে তার গুরুজির সাথে দেখা করতে নিয়ে যেতে চায়, কিন্তু গুরুজি অনেক সিম্পল পছন্দ করে, তাই গহনা টাকা পয়সা সব হোটেলেই রেখে যেতে হবে। এরপর তারা একটা বাস স্ট্যান্ডে যায়। রাজকুমার আরও একটি কাহিনী বানায়। বলে সে, আমার ভয় হচ্ছে রাতে ইন্টিমেট হওয়ার জন্য তুমি আবার যদি প্রেগনেন্ট হয়ে যাও, তবে এরও একটা সমাধান আছে। আমার কাছে আয়ুর্বেদের একটা ট্যাবলেট আছে। এটা খেলে একেবারে নিশ্চিত। এটা খাওয়ার পর বমি হতে পারে। তুমি এটা বাথরুমে গিয়ে খেতে পারো। আর অবশ্যই দরজা ভেতর থেকে লক করে দেবে। রাজকুমারের কথা মতো পুনম বাসের স্ট্যান্ডের লোকাল টয়লেটে গিয়ে পিলটি খায়। এটা কোনো আয়ুর্বেদিক ওষুধ ছিল না, এটা ছিল বিষাক্ত সায়ানাইড, যা খাবার পর সেখানে এসে মারা যায়। এরপর রাজকুমার টয়লেটের সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। সে যখন নিশ্চিত হয় পুনম মারা গেছে, হোটেলে ফিরে গহনা টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে আসে। আবার পুলিশেরা খোঁজ নিয়ে জানতে পারে এই শহরে নয়, পার্শ্ববর্তী একটা বাস স্ট্যান্ডে পাবলিক টয়লেটের বডি পাওয়া গিয়েছিল। বডিটি আইডেন্টিফাই করতে না পারায় সেটাও সৎকার করে ফেলা হয়েছে। এই কথাগুলো বিশ্বাস কিভাবে পুনমের বাবাকে বলবে? সে তো 15 দিনের মধ্যে পুনমকে খুঁজে দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু সত্য তো সত্যই। বিশ্বাস পুনমের বাবাকে সব খুলে বলে, নিজের ব্যর্থতার জন্য ক্ষমাও চেয়ে নেয়। এরপর রাজকুমারকে ক্রাইম সিনেও নিয়ে যাওয়া হয়। রাজকুমার এখানে পুনমের ব্যাপারে আরও ডিটেলসে সব কিছু খুলে বলে। থানায় ফেরার সময় তারা সবাই একটা খাবারের ধাবাতে দাঁড়ায়। খাবার আসার ফাঁকে বিশ্বাস রাজকুমারের কাছে কতগুলো মেয়ের সাথে এরকম করেছে তা জানতে চায়। রাজকুমার একদম শিওর ছিল পুলিশ তার কখনো ক্রাইমগুলোকে প্রমাণ করতে পারবে না। এজন্য সে নির্ভয়ে সব খুলে বলতে থাকে। কোন মেয়েকে কোন হোটেলে নিয়ে গিয়েছিল, এরপর তাদের সাথে কি কি করেছিল সে। দেখা যায় সব মেয়েদের সাথে সে একই রকম করেছে। প্রয়োজন শেষে সবাইকে মেরে ফেলেছে। দেবলোক লজ থেকে বের হবার পর মীরার সাথেও এরকম করেছিল সে। 2005 থেকে 2009 পর্যন্ত তার হাতে শিকার হয়েছে মোট 19 জন মেয়ে। রাজকুমার নিজেকে বাজ পাখির সাথে তুলনা করে। সাধারণত বাজ পাখি 70 বছর বাঁচে। বাজ পাখির বয়স যখন 35 হয়, তার পাখাগুলো দুর্বল হতে শুরু করে। এরপর বাজ পাখি কোনো একটা নিরাপদ জায়গায় গিয়ে পাখগুলো নিজেই টেনে টেনে তুলে ফেলে। 30 দিন পরেই আবার নতুন পাখ গজায়। এরপর আবার সে 35 বছর শিকার করে।
রাজার মতো বাঁচে। ঠিক বাজ পাখির মতোই এখন দুঃসময় যাচ্ছে তার। কিছুদিনের মধ্যেই সে আবার মুক্ত হয়ে যাবে, এটা সে নিশ্চিত ছিল। পরবর্তী দিন রাজকুমারকে কোর্টে আনা হয়। রাজকুমারের পক্ষে কোনো উকিল ছিল না। এজন্য জজ রাজকুমারকে কোনো উকিল নেবে কিনা জিজ্ঞেস করে। রাজকুমার ছিল প্রচুর চালাক। তার মতে সবাই তাকে অপরাধী মনে করে নিয়েছে। এই পরিস্থিতিতে আমি কাউকেই বিশ্বাস করতে পারবো না। সুতরাং আমার কেস আমি নিজেই লড়ব। তবে একটা রিকোয়েস্ট, কেস চলাকালীন সময়ে সুমিত্রাকে কখনো যেন কোর্টে ডাকা না হয়। সুমিত্রা আমার এই অবস্থা সহ্য করতে পারবে না। এখান থেকে শুরু হয় রাজকুমারকে কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার প্রক্রিয়া। আর কোর্টের ব্যাপার তো সবারই জানা। বছরের পর বছর মোকদ্দমা চলে। রাজকুমার নিজেকে আরো দক্ষ করার জন্য জেলে বসেই আইনি বই পড়তেছিল। অপরদিকে উপযুক্ত প্রমাণ একত্রিত করার জন্য রাজকুমারের পুরো ডিটেলস বের করে বিশ্বাস। তারা রাজকুমারের একজন পরিচিত লোককে খুঁজে পায়। সে লোকটি জানায় 2003-এর দিকে রাজকুমার একজন মহিলাকে অজ্ঞান করে কিছু গহনা চুরি করেছিল। মহিলাটি রাজকুমারকে চিনে ফেলায় থানাতে অভিযোগ করে। রাজকুমার ধরাও পড়েছিল। এতে তাকে প্রচুর মারা হয়। ঠিক সেই সময় রাজকুমার প্রতিজ্ঞা করে কোনো কাজ সে অর্ধেক রাখবে না, অর্থাৎ ধরা পড়বে এমন কোনো প্রমাণ সে রাখবে না। রাজকুমার ছিল প্রচুর শার্প মেমোরির। তার ছোট ছোট বিষয়গুলোও খুব ভালোভাবে মনে থাকতো। আর এজন্যই সে নিজের কেস নিজেই লড়তে চাচ্ছে। এই লোকটি যদি তার বুদ্ধি ভালো কাজে লাগাতো তাহলে হয়তো সমাজ দেশের অনেক উপকারে আসতো। পুলিশ খুঁজে খুঁজে অনেক সাক্ষীকে হাজির করে কোর্টে। তাদের মাঝে কেউ বা লজের ম্যানেজার, কেউ বা কারের ড্রাইভার, কিন্তু সবাই রাজকুমারের বুদ্ধিমত্তার কাছে হার মানে। রাজকুমার এটা স্বীকার করে পুনমের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা হোটেলেও গিয়েছিল, রাতও কাটিয়েছে। সে এখনই পুনমকে বিয়ে করতে চাচ্ছে না। হয়তো এ কারণেই পুনম নিজেকে শেষ করে দিয়েছে। আর সে এখন পুনমের মৃত্যুতে অনেক দুঃখী। এটাও স্পষ্ট যে পুনমের মৃত্যু বিষপানে হয়েছিল, কিন্তু তাকে কোনো জোর জবরদস্তি করা হয়নি। ইভেন পাবলিক টয়লেটের দরজাটিও ভিতর থেকে লাগানো ছিল। এসিপি বুঝে যায় রাজকুমারকে আটকানোর জন্য এসব যথেষ্ট নয়, পরিপক্ক একটা এভিডেন্স প্রয়োজন। এজন্য সে ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ে আরও বেশি ভাবতে শুরু করে। এরই মাঝে তার চোখ পড়ে ক্রাইম সিনে পাওয়া কিছু উপকরণের উপর। এখানে সে একটি আতরকে লক্ষ্য করে। এই আতরের বোতলের সূত্র ধরে দোকানেও যায়। এই আতরের দোকানের মালিকের জুয়েলারি বিজনেসও রয়েছে। জুয়েলারি সব ওনার খালিদকে জিজ্ঞেস করলে জানা যায় খালিদ রাজকুমারকে অনেক আগে থেকেই চেনে। 2004 এবং 2005-এর দিকে খালিদ জেলে ছিল, আর সেখানেই তাদের পরিচয় হয়। রাজকুমার তার কাছে জুয়েলারি বিজনেস করার সব কিছু শিখে নেয়। জেল থেকে বের হওয়ার পর রাজকুমার মাঝে মধ্যেই তার কাছে সায়ানাইড কিনত তার নিজের জুয়েলারি শপের জন্য। এই বিষ জুয়েলারি পরিষ্কার এবং উজ্জ্বল করার জন্যই ব্যবহার করত। পূর্ব থেকে পরিচিত হবার কারণে রাজকুমার সে নির্দ্বিধায় সায়ানাইড দিত। এসব কিছু খালিদ কোর্টে বলার জন্য রেডি ছিল। পরের দিন কোর্টে যখন খালিদ জবানবন্দি দেয়, রাজকুমার উল্টো তাকেই ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। কেননা এ ধরনের বিষ বিক্রি এবং ক্রয়ের জন্য লাইসেন্স প্রয়োজন। রাজকুমারের কাছে এরকম কোনো লাইসেন্স ছিল না। খালিদ রাজকুমারের কাছে বিষ বিক্রি করে অপরাধ করেছে, এজন্য তাকে শাস্তি পেতে হবে। এতে খালিদ ভয় পেয়ে যায়। সে তার কথা উড্র করে। সে বলে রাজকুমার তার কাছে কোনো বিষ ক্রয় করেনি। রাজকুমারের সাথে সে বসে সিঙ্গারা খেত মাঝে মাঝে। আর পুলিশের চাপাচাপিতে সে মিথ্যে সাক্ষী দিতে এসেছে আজ। রাজকুমার কেসটিতে জিতেই যাচ্ছিল। বিশ্বাস এক রাতে রাজকুমারকে মেরে ফেলতেও চায়, কিন্তু এত ভয়ঙ্কর অপরাধীর মৃত্যু এত সহজে হবে এটা এসিপি মানতেই পারছে না। এসিপি বিশ্বাস এই কেসের ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করে। আবার তখন তার মনে পড়ে যায় রাজকুমারের একটি স্টেটমেন্টের কথা। তখন সে দেবলোক লজের কথা বলেছিল। রাজকুমার যে স্টেটমেন্ট দিয়েছিল তাতে প্রতিটা মেয়ের ডিটেলস খুব নিখুঁতভাবে বলেছিল। সে কিছু ইনফরমেশন ইচ্ছে করে উল্টাপাল্টা করে দিয়েছে যাতে পুলিশরা কনফিউশন হয়। দেবলোক লজটি এবার খুঁজে বের করতে হবে তাদের। পূর্বাঞ্চলের সকল লজগুলোর ডিটেলস বের করে জানা যায় দেবলোক লজ নামে এখানে 3টি লজ রয়েছে। একটিতে খোঁজ নিলে ম্যানেজার রাজকুমারকে চিনতে পারে। রাজকুমার এখানে এসেছিল মীরা নামের একটা মেয়েকে নিয়ে। পুলিশের ধারণা হয়তো মীরাকে আশেপাশের কোনো বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটে মেরে ফেলে এসেছিল সে, কিন্তু পুলিশ স্টেশনের রেকর্ড বলছে ভিন্ন কথা। আশেপাশে বাস স্টেশনের টয়লেটে কোনো লাশ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, বাস স্টেশনের টয়লেটে একটি মেয়েকে পাওয়া গিয়েছিল, তবে সে জীবিত ছিল। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। মেয়েরা হয়তোবা এখনও জীবিত রয়েছে। এই আশায় তারা ছুটে যায় হসপিটালে।
হসপিটালের চিকিৎসকের সাথে কথা বলতে জানতে পারে মীরার দেখাশোনার দায়িত্ব ছিল নার্স নীলিমা আজাদ। বাকি ডিটেলস তার কাছেই পাওয়া যাবে। নীলিমার সাথে কথা বলার পর জানা যায় মীরা এখনো জীবিত। মীরার একটা প্রবলেম ছিল, সে কোনো ধরনের ট্যাবলেট খেতে পারত না ছোটবেলা থেকেই। এ কারণেই রাজকুমারের কাছ থেকে পাওয়া ট্যাবলেটটি চেটে খেয়ে ফেলে দিয়েছিল। ঠিক এ কারণেই সে বেঁচে গিয়েছে। 30 দিন তাকে হসপিটালেই পড়ে থাকতে হয়েছে। এরপর যখন সে সুস্থ হয়েছে, বাড়ি ফিরতে পারছিল না। তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবে সে ডিপ্রেশনে চলে যায়। ফাইনালি অনেকদিন পর সে ডিপ্রেশন থেকে বের হয়। নিজের নাম পরিবর্তন করে শালু রাখে। এই শহরেরই একজন ছেলেকে সে বিয়ে করে। তাদের একজন ছেলেও রয়েছে। তবে মীরার হাজবেন্ড তার পূর্বের জীবন সম্পর্কে কিছুই জানে না। নীলিমা বিশ্বাসকে রিকোয়েস্ট করে মীরাকে যেন এসবের মাঝে আর না জড়ানো হয়। মেয়েটা অনেক কষ্ট করে এসব থেকে বের হয়েছে। ফাইনালি বিশ্বাস মীরার সাথে দেখা করে। মীরাও এই কেসের সাথে নিজেকে জড়াতে চাচ্ছে না। তার পাস্ট সম্পর্কে তার স্বামী জানলে হয়তো তাকে অ্যাকসেপ্ট করবে না। জীবনে সে অনেক কষ্ট সহ্য করেছে। এখন সে বেশ ভালোই আছে স্বামী সন্তানকে নিয়ে। সেই দিনগুলো আর মনে করতে চাচ্ছে না সে। বিশ্বাস তার পরিস্থিতিও বুঝতে পারে। রাজকুমার যাদের সাথে প্রতারণা করে মেরে ফেলেছে তাদের ছবিগুলো দিয়ে যায় মীরাকে। এই ছবিগুলো দেখার পর মীরা অনেক কান্না করে। এভাবে নিজের মাঝে ভয় লুকিয়ে রেখে কতদিন বাঁচবে সে। একটা সময় মীরা তার হাজবেন্ডকে সব খুলে বলে। মীরার হাজবেন্ড মীরাকে বলে, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু সমাজকে আমি কি বলবো? আমাদের সমাজ তো এমনই। অর্থাৎ মীরার হাজবেন্ড চাচ্ছে না মীরা এই কেসের সাথে জড়াক। মীরারও কিছুই করার নেই। সে তো তার হাজবেন্ড এবং সন্তানকে হারাতে পারবে না। উপযুক্ত প্রমাণের অভাবে ধীরে ধীরে কেসটা দুর্বল হয়ে যাচ্ছিল। বিশ্বাসও চাচ্ছে না সাধারণ একটা প্রতারণার মামলায় রাজকুমারকে জেলে পাঠাতে। পরের দিন কোর্টরুমে রাজকুমারকে অনেক চিল মুডে দেখা যাচ্ছিল। সে বুঝে যায় কেসটাতে সে জিতে যাচ্ছে, কিন্তু এই বিশ্বাসের উপর পানি ঢেলে রাষ্ট্রপক্ষের উকিল একটি নতুন সাক্ষীকে কোর্টে ডাকে। আর এটা ছিল মীরা, যাকে দেখা মাত্র রাজকুমার একেবারে হতভম্ব হয়ে পড়ে। সে ভেবেই পাচ্ছে না মীরা কিভাবে এখনো বেঁচে আছে। রাজকুমার বুঝে যায় সে এখন ফেঁসে যাচ্ছে। মীরার সাক্ষীর উপর ভিত্তি করে রাজকুমারকে মৃত্যুদণ্ডে সাজা শোনানো হয়। রাজকুমারকে দোষী প্রমাণ করতে মোট 14 বছর লেগেছিল। রাজকুমার ইচ্ছে করে কোর্টের সময় দীর্ঘায়ু করেছে। কখনো বা জজ কোর্ট, কখনো বা সুপ্রিম কোর্ট, সবখানেই চেষ্টা করেছিল সে, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। এই মুভিটি মূলত ইন্ডিয়ার মোস্ট সিরিয়াল কিলার সায়ানাইট মোহনের উপর নির্মিত। সে 2003 থেকে 2009 সালের মধ্যে একই প্যাটার্ন অনুসরণ করে 19টি মেয়েকে হত্যা করে। পরিশেষে সে 21শে অক্টোবর 2009 সালে অ্যারেস্ট হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।